যখন আমার মেয়ে সেই বিকেলে আমাকে বলল, এখন আপনি বাড়ি থেকে চলে যান, আমি হেসে উত্তর দিলাম, ঠিক আছে। ও কি জানতো, যা ও কল্পনাও করতে পারেনি। আমি ইতিমধ্যে এমন একটা ফোন কল করে ফেলেছি যা সবকিছু বদলে দেবে। আমার নাম সবিতা শর্মা। আমার বয়স 58 বছর। আমি গুরগাঁওয়ের একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা। 9 বছর আগে আমার স্বামী রাজীবের মৃত্যু হয়েছিল। আমি সেই মা যে বিশ্বাস করত ত্যাগই মাতৃত্বের ভাষা। আমি ভাবতাম সাহায্য কোথায় শেষ হয় আর আদর ভালোবাসা কোথায় শুরু হয়। অনেক কিছুই ভুল বুঝেছিলাম, কিন্তু একটা বিষয় ঠিক ছিলাম, কখনো কখনো যাদের জন্য তুমি সবচেয়ে বেশি রক্তঘাম ঝরাও তারাই তা নিজের অধিকার মনে করে বসে। এসব শুরু হয়েছিল এক মঙ্গলবার থেকে। মার্চ মাস ছিল। সকাল 11:15 আমি চা শেষ করে খবরের কাগজের সম্পাদকীয় পড়ছিলাম। তখনই মোবাইল জ্বলে উঠল। নাম ভেসে উঠল প্রিয়া, আমার প্রথম সন্তান। তার নাম দেখলেই আজও হৃদয় ধড়ফড় করে। মা, আপনি আসতে পারেন? আমাদের আপনার সঙ্গে কিছু জরুরি কথা বলতে হবে। তার কণ্ঠটা একটু বেশি স্বাভাবিক ছিল। সব ঠিক আছে তো? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে, সে তাড়াতাড়ি বলল। শুধু আপনি চলে আসুন, আমরা বাড়িতে আছি। সুশান্ত লোক মাত্র 15 মিনিটের দূরত্বে। আমি বেরিয়ে পড়লাম। যদিও হাঁটুতে সিঁড়ির অভিযোগ ছিল। গাড়ি চালাতে চালাতে নিজেকে গল্প শোনাতে লাগলাম। হয়তো রোহিত, তার স্বামী, কোনো স্থায়ী চাকরির অফার পেয়েছে। হয়তো এখন তারা ইএমআই নিজেদের নামে ভরতে রাজি। হয়তো তারা বিদ্যুৎ, জল বা মালির বিল নিজেদের দায়িত্বে নেবে। 4 বেডরুমের ফ্লোরটা বাইরে থেকে চকচক করছিল। ক্রিম রঙের পেন্টিং, প্রিয়ার পছন্দ। টাকা আমি দিয়েছিলাম। সাজানো হজ মালিকা, 800 টাকা মাসে। নতুন মডিউলার কিচেন, চিমনি থেকে ফ্রিজ, সব আমি কিনেছি। যখন ছাদ ফুটো হয়েছিল ঠিকাদারকে টাকা আমি দিয়েছিলাম। যখন আরব তার 7ম জন্মদিনে সাইকেল চেয়েছিল, হেলমেট আর হাঁটুর কাভার আমি কিনেছিলাম। যখন আনায়া প্লে স্কুলে গিয়েছিল তার ফি আমি দিয়েছিলাম। আমি বেল বাজালাম। প্রিয়া সবসময় বলে চাবি ব্যবহার করতে, কিন্তু ডিডে আমার নাম থাকা সত্ত্বেও আমি তার সীমার সম্মান করি। দরজা খুলল রোহিত। সাধারণত সে উষ্ণভাবে মিলিত হতো। আজ চোখ মেলাতে পারছিল না। আসুন মা, সে বলল। প্রিয়া ভেতরে আছে। প্রিয়া লিভিং রুমের সোফায় বসেছিল, সেই দামি সোফা যা আমি কিনে দিয়েছিলাম। তার হাত দুটো শক্ত করে জড়ানো ছিল। বাচ্চারা কোথায়? আমি জিজ্ঞাসা করলাম। ওপরে খেলছে, সে বলল। আমি জানালার পাশে চেয়ারে বসলাম। প্রিয়া গভীর নিঃশ্বাস নিল। মা, আমাদের বাড়ি নিয়ে কথা বলতে হবে। সেই শব্দটা সবসময় আমাদের মাঝে ঘুরপাক খেত। বাড়ি। আমি মাথা নাড়লাম। হ্যাঁ, আমি ভেবেছি এখন ধীরে ধীরে ইএমআই তোমরা সামলাতে পারো। হয়তো এই মাসে বিদ্যুৎ আর ইন্টারনেট তোমরা ভরো, তারপর পরের মাসে মালি। আমরা তা চাই না, সে মাঝপথে বলে উঠল। তার আমরা শব্দটা আমার হৃদয়ে পাথরের মতো পড়ল। রোহিত এসে তার পাশে বসল। আমাদের মনে হয় বর্তমান ব্যবস্থা কারোর জন্য ভালো না, প্রিয়া বলল। অদ্ভুত লাগে যখন আমাদের মাই বাড়ির মালিক। আমাদের মনে হয় আমরা ভাড়াটে। এটা স্বাস্থ্যকর নয়। আমি চুপ রইলাম। তাই আমরা ঠিক করেছি, সে বলল, আপনার প্রপার্টিটা আমাদের নামে ট্রান্সফার করে দিন, পুরোপুরি গিফট ডিড। আপনাকে আর ইএমআই ভরতে হবে না। শুধু বাড়িটা আমাদের হাতে তুলে দিন আর পিছিয়ে যান। ঘরের হাওয়া ভারী হয়ে গেল। মাফ করো, আমি ধীরে বললাম। তুমি চাও আমি 1 কোটি টাকার বাড়ি? মা, এটাকে টাকার চোখে দেখবেন না, সে কাটতে কাটতে বলল। এটা আমাদের সম্মানের প্রশ্ন। আমরা নিজেদের বাড়ি চাই, ধারের নয়। আপনি যেভাবেই ইএমআই ভরছেন, শুধু থেমে যান। আপনার জন্য কিছুই বদলাবে না। সব কিছু বদলে যাবে, আমি বললাম। আমি আমার একমাত্র সম্পত্তি হারাবো। আমি পিএফ ভেঙেছি, নিজের বাড়িতে লোন নিয়েছি, নানির গয়না বিক্রি করেছি। এই বাড়ি আমার নিরাপত্তা। আপনার তো পেনশন আছে, নিজের বাড়ি আছে। আপনার এটা দরকার নেই, রোহিত ধীরে বলল। গিফট ডিড করলে সব সহজ হয়ে যাবে, ট্যাক্স, স্কুল ফর্ম, আর আমরা আপনার জন্য প্রতি মাসে কিছু রাখতেও পারি। মা, আমরা নিষ্ঠুর নই। সেই শব্দটা আমার কানে খোঁচা দিল। প্রিয়া, আমি বললাম। যখন তুমি আর রোহিত লোন নিতে পারোনি, তখন কে এগিয়ে এসেছিল? আমি ধন্যবাদ চাইনি, কিন্তু সম্মানের আশা করেছিলাম। তুমি যা চাইছ তা সম্মান নয়, এটা চুরি। তার মুখ শক্ত হয়ে গেল। নাটক করবেন না, আমি তিক্ত হাসলাম। নাটক? আমি 3 বছরে প্রায় 72 লাখ টাকা দিয়েছি, 25 লাখ ডাউন পেমেন্ট।
ছাদের মেরামত, ফার্নিচার, পেন্টিং। তুমি কি জানো কতবার আমি সস্তা সবজি কিনেছি যাতে তোমাদের মালির মাইনে বের হয়? আমি ভালোবাসাকে টাকায় মাপছি না। আমি বলছি এর দাম কি ছিল? সেটা আপনার পছন্দ ছিল, সে বলল। কেউ জোর করেনি। আমি বুঝলাম কোথাও না কোথাও আমি তাকে শিখিয়েছিলাম যে আমার ভালোবাসা একটা কল, যা সে ইচ্ছে মতো খুলতে পারে। তাহলে ঠিক ঠিক বলো, তুমি কি চাও? আমি জিজ্ঞেস করলাম। রোহিত টেবিল থেকে একটা ফাইল তুলে আমার দিকে এগিয়ে দিল। মোটা কাগজ, উকিলের মোহর। আমরা উকিলের সঙ্গে দেখা করেছি, প্রিয়া বলল। গিফটিড, সোজাসাপকা, কালই রেজিস্ট্রি হতে পারে। আমি কাগজটা দেখলাম। ওপরে বড় অক্ষরে আমার নাম, সাবিতা দেবী শর্মা। নিচে ধারা আর শর্ত, সব একই অর্থ, দিয়ে দাও। আমি ফাইলটা ফিরিয়ে রাখলাম। আমি আজ এটা সই করব না। প্রিয়ার মুখ লাল হয়ে গেল। কেন? আপনি সব নষ্ট করছেন কেন? আমরা তো শুধু স্বাস্থ্যকর দূরত্ব চাই। আমি তোমার দূরত্ব মুছে ফেলার কথা বলছো? আমি বললাম, মা, আপনি সবসময় বলেন পরিবার মানে ভরসা, আমাদের উপর ভরসা করুন, ছেড়ে দিন। আমি ভরসা করেছিলাম, আমি বললাম। তাই তুমি এই বাড়িতে আছো। নীরবতা ছড়িয়ে পড়ল। ওপর থেকে বাচ্চাদের হাসির শব্দ ভেসে আসছিল। আরাবের হাসি। অনায়া কিছু চিৎকার করছিল। সেই নিষ্পাপতা আমার হৃদয় ছিদ্র করল। আমি উঠে দাঁড়ালাম। আমি তোমার কথা শুনলাম, তুমি আমারটা শুনলে না, কিন্তু ঠিক আছে, আমি চললাম। প্রিয়া চমকে উঠল। তাহলে আপনি সই করে দেবেন? আমি বললাম, ভাবব। কাল উকিলের জন্য সময় দেওয়া আছে, দেরি করবেন না। সে ঠান্ডা গলায় বলল, দেরি হবে না। আমি হেসে বললাম। বাইরে সন্ধে নামছিল। ড্রাইভ করতে করতে নিজেকে বললাম, এখন খেলা তাদের নিয়মে চলবে না। রাতে বাড়ি ফিরলাম, কুর্তা বদলালাম, ডায়েরি খুললাম। লিখলাম, ইএমআই বন্ধ করতে হবে, নেহাকে ফোন করতে হবে, মনে রাখতে হবে আমি কে। ফোন আবার জ্বলে উঠল। প্রিয়ার মেসেজ, জেদ করবেন না মা, যদি সত্যিই আমাদের ভালোবাসেন তবে প্রমাণ করুন। আমি উত্তর দিলাম না। লাইট বন্ধ করলাম, বিছানায় শুয়ে অন্ধকারে ধীরে বললাম, ঠিক আছে। ও ভাবল এটা সমর্পণ। ও কি জানতো এটা আমার প্রতিরোধের শুরু। সকালে হাওয়া বেশ পরিষ্কার লাগছিল, কিন্তু আমার ভেতরটা সব ঝাপসা। আমি অ্যালার্মের আগেই চোখ খুললাম, কেটলি চড়ালাম, চা ফুটল, আর আমি জানালার পাশে দাঁড়িয়ে আমার শহরকে ধীরে ধীরে জেগে উঠতে দেখলাম। যেন এমন একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি যা আমার পুরনো নাম, পুরনো অভ্যাস আর পুরনো ভয় তিনটের সঙ্গেই আমার সম্পর্ক ছিন্ন করবে। সকাল 8টায় নেহা কাপুর এলো। সেই নেহা যে 15 বছর আগে আমার ছোট্ট ফ্ল্যাটটা কিনিয়ে দিয়েছিল, আর যার একটা অভ্যাস আমাকে সবসময় সান্ত্বনা দেয়। সে শোনে ঠিকই, কিন্তু দয়া করে না। সে আমার সামনে ডায়েরি খুলল, কালো ফাউন্টেন পেন দিয়ে তারিখ লিখল আর বলল, সবিতাজি, আইনগত এই বাড়ি আপনার। ভাড়াটেদের কোনো লিখিত চুক্তি নেই, শুধু পারিবারিক বাসস্থান। আপনি বিক্রি করতে চাইলে করতে পারেন, নোটিশ নিয়ম অনুযায়ী দিতে হবে। আমি মাথা নাড়লাম। দাম গত মাসের বিক্রির হিসাবে 1 থেকে 1.20 কোটির মধ্যে। কন্ডিশন ভালো, লোকেশন দারুণ। 3 সপ্তাহ সময় দিলেও অফারের লাইন লাগবে। সে আমার চোখে তাকালো। কিন্তু আপনার হৃদয় কি প্রস্তুত? হৃদয়কেই প্রস্তুত হতে হবে, আমি ধীরে বললাম। নইলে এই হৃদয় আমাকে বছরের পর বছর টেনে রাখবে। নেহা আরও কিছু নোট নিল। কতদিনের টাইমলাইন ঠিক লাগবে? ছবি কবে তুলব? কোন কাগজের কপি লাগবে? সে উঠল, আর যেন ঘর থেকে ঝাপসা কিছুটা সরে গেল। দরজায় সে ধীরে বলল, একটা কথা, আবেগ আলাদা পাতায় রাখবেন, যা ঠিক তাই করবেন। তার চলে যাওয়ার 10 মিনিট পর প্রিয়ার মেসেজ এলো, মা, 11টায় রেজিস্ট্রারের কাছে পৌঁছাবেন, উকিল সময় বুক করে রেখেছে, নাটক করবেন না। নাটক শব্দটায় সেই পুরনো ঠান্ডা ভাব। আমি উত্তর দিলাম না, কিন্তু হৃদয়ের একটা অংশ পুরনো অভ্যাসে বলল, আগে গিয়ে বোঝাই, হয়তো মিটমাট হয়ে যাবে। তারপর আর একটা অংশ বলল, মিটমাট তখনই হয় যখন সামনের জন শুনতে চায়। আমি শেষবার ঘড়ি দেখলাম আর ঠিক করলাম, আমি যাব, কিন্তু মানাতে নয়, বোঝার শেষ চেষ্টার জন্য। আর তারপর যা হবে তা নেহার ডায়েরির পাতা অনুযায়ী হবে। 10:30টায় আমি সুশান্ত লোকের গেটে ছিলাম। গার্ড সব সময়ের মতো সালাম করলো। আমি দরজার বেল বাজালাম। রোহিত খুলল, মুখটা ক্লান্ত, চোখের নিচে হালকা কালি। আসুন মা, সে আনুষ্ঠানিক হাসি দিয়ে বলল। লিভিং রুমে প্রিয়া চুপচাপ বসেছিল, সামনে টেবিলে সেই মোটা ফাইল, উপরে বাচ্চাদের দৌড়ের শব্দ। আরফ কোনো কার্টুনের ডায়লগ চিৎকার করছিল, অনায়া হাসছিল। আমি সেই হাসি থেকে শক্তি নিচ্ছিলাম, এটা জেনে যে বাচ্চারা এখনো দুনিয়ার নোংরামি জানে না।
আমি আরেকবার বলবো। আমি শান্ত স্বরে বললাম, গিফট ডিড, আমি আজ সই করব না। কালো না? প্রিয়া ধীরে হাসল, সেই হাসি যা নরম দেখায় কিন্তু ত্বকের উপর ত্বক, ভিতরে কিছুই নেই। তাহলে এলেনি বা কেন মা? এটা বোঝাতে যেটা টাকার ব্যাপার নয়, মর্যাদার। আমি বললাম, তোমরা বাড়ি সামলাতে চাও? তাহলে ইএমআই নিজেদের নামে নাও, ধীরে ধীরে বিল তুলে নাও, কিন্তু আমাকে বলো না আমি আমার শেষ নিরাপত্তাটাও ছেড়ে দিই। সে তাচ্ছিল্যের সঙ্গে বলল, মা প্লিজ, আপনি সবসময় ত্যাগের হিসাব ধরতে শুরু করেন। আমরা আমাদের বাচ্চাদের জন্যে স্থিতি চাই, আর আপনি আপনার নিয়ন্ত্রণের জন্য। সে ঝোঁকে বলল, কাল যদি আপনার কিছু হয়ে যায় ব্যাংক সোজা দরজায় চলে আসবে। আপনি কি চান আপনার নাতি নাতনি রাস্তায় থাকুক? আমি তার চোখে চোখ রাখলাম। আমি বিল বানিয়েছি, আর নিয়ন্ত্রণ শব্দটা তোমার মুখে ভালো লাগে না প্রিয়া, কারণ গত 3 বছরে নিয়ন্ত্রণ আমি করিনি, তোমার খরচ করেছে। রোহিত হাত নাড়ল, যেন 2 মেরুর মাঝে সুতো খুঁজছে। মা, আমরা সৎভাবে বলছি, গিফট ডিড করলে সব পরিষ্কার হয়ে যাবে, পরে আমি রিফাইন্যান্স করিয়ে নেব। পরে আমি পুনরাবৃত্তি করলাম, সেই শব্দ যা কখনো আসে না। ঘরে পাখা ঘুরছিল, দেওয়ালের ঘড়ি টিকটিক করছিল। অন্য কোনো বাড়িতে এই ঘড়ি পরিবারকে একসঙ্গে রাখত, এখানে প্রতিটি টিক আমাদের আলাদা করছিল। আমি ধীরে বললাম, 3 বছরে 72 লাখ ইএমআই, 25 লাখ ডাউন পেমেন্ট, ছাদ, পেইন্ট, ফার্নিচার, মালি, মোট প্রায় 95 লাখ। আমি তোমাদের এই ঋণ শোনাচ্ছি না, যা শুধু মনে করিয়ে দিচ্ছি। তুমি যাকে দেখাওবাজি বলো তা আমার হাড়ের পরিশ্রম। প্রিয়ার মুখে সেই পুরনো তাচ্ছিল্য ফিরে এলো। এটা আপনার পছন্দ ছিল মা, কেউ জোর করেনি। আর তখনই আমার মনে হলো আমি তার সঙ্গে তর্ক করছি না, আমি আমার পুরনো আত্মার সঙ্গে তর্ক করছি, যে প্রতিটি কষ্টের সময় বলতো, ঠিক আছে আমি করে নেব। আমি হ্যান্ডব্যাগ তুললাম। আচ্ছা, শেষ কথা, আমি আজ ব্যাংকে অটো ডেবিট বন্ধ করতে বলবো। রোহিত লাফিয়ে উঠল, না না মা, এমন বলবেন না। কেন না? আমি জিজ্ঞেস করলাম। তোমরা বড় হয়েছ, মর্যাদা চাই, তাহলে দায়িত্বও চাই। প্রিয়া উঠে দাঁড়ালো, তার শরীরের ভাষা বদলে গেল। একটা তীক্ষ্ণ রেখা, যেন ভেতর থেকে দরজা বন্ধ হয়ে গেল। বাস, সে বলল, এত গিল্ট ট্রিপ যথেষ্ট, আপনি সই করবেন, এক্ষুনি করবেন। আমি সই করব না, আমি স্পষ্ট বললাম। সে ফাইলটা তুলে আমার সামনে ছুড়ে দিল, কাগজগুলো মেঝেতে পিছলে গেল। আমরা আপনার ভিক্ষায় বাঁচছি না, সে দাঁত চেপে বলল। আপনি যা করেছেন নিজের জন্য করেছেন, এখন আমাদের একটা কাজ করে দিন। আমি ধীরে জিজ্ঞাসা করলাম, আর? সে 2 হাতে আমাকে ধাক্কা দিল, সব কিছু একসঙ্গে ঘটে গেল। আমার হিলের ভারসাম্য ভাঙল, পিঠে টেবিলের তীক্ষ্ণ ধার লাগল, কাঁচের শোপিস ক্ষণ করে পড়ল। তারপর আর একটা ধাক্কা, এবার আরও জোরে। আমি সোজা মেঝেতে, মাথাটা কাঠে একটা অসঙ্গত শব্দ করল, ঠক। আর দুনিয়া 2 মুহূর্তের জন্য সাদা আলোয় বদলে গেল। মা! রোহিতের চিৎকার ঘরটাকে বেঁধে ফেলল। সে ঝুঁকে আমাকে তুলতে লাগল, তার হাত কাঁপছিল। আপনি ঠিক আছেন? সরি। আমি হাতের তানু দিয়ে মাথা ছুলাম, আঙুলগুলো ভিজে গেল। মাথার পেছনে গরমের একটা ছোট্ট আগ্নেয়গিরি, মুখে লোহার স্বাদ। আমি রোহিতের কাঁধ ধরে নিজেকে বসালাম। টিভি ক্যাবিনেটের কাছে আমার ছায়া, চুলে রক্তের পাতলা রেখা। আমার নিঃশ্বাস উঠে গেল, যেন ফুসফুস হঠাৎ জায়গা কমিয়ে দিয়েছে। ওপর থেকে আরবের গলা ভেসে উঠল, পাপা। আর তারপর নীরবতা। 1 সেকেন্ডে সেই বাচ্চাদের স্বাভাবিক সিদ্ধান্ত। বড়রা কখনো কখনো ভূমিকম্পের মতো কথা বলে, তাদের নিচে আসা উচিত নয়। প্রিয়া আমার ওপর দাঁড়িয়েছিল, চোখ তীক্ষ্ণ, লাল। উঠুন, সে বলল, আর যান, এখন আমাদের এই তামাশা লাগবে না। রোহিত তার দিকে ফিরল, ভরকে গেল। প্রিয়া, তুমি কি করছো? ক্ষমা চাও। তুমি চুপ করো। সে তাকেও কাটল। আমাদের নিজেদের জীবন চাই, এই পুরনো প্রজন্মের গিল্ট নয়। মা, আপনি এটাকে চুরি বলেন, ঠিক আছে, তাহলে আমি বলি, আপনার প্রতিটি পেমেন্ট ছিল নিয়ন্ত্রণ, এখন আর আপনার দয়ার দরকার নেই, যান। আমি ধীরে ধীরে উঠলাম, হাঁটুতে রাগ আর অপমান দুটোই একসঙ্গে ধরফর করছিল। রোহিত আমার হাত ধরল। আমি গাড়ি বের করছি। না, আমি বললাম, আমি যেতে পারি। আমার পা ভারী ছিল, কিন্তু থামেনি। দরজায় পৌঁছে প্রিয়ার গলা পেছন থেকে তীক্ষ্ণ ভেসে উঠল, আর হ্যাঁ, এখন থেকে না জানিয়ে আসবেন না, এটা আমাদের বাড়ি। আমি ফিরে তাকালাম, তার মুখে সেই ছাপ, যে ছোটবেলায় ভয় পেলে আমার ওড়নায় মুখ লুকাতো, এখন সেই মুখই আমাকে পর বলছে। আমি হাসলাম, এমন হাসি যা জেতার পর মানুষ পড়ে, হারার পর নয়। ঠিক আছে, আমি খুব মৃদু স্বরে বললাম, আমি আসব না। বাইরে রোদ তিরছা হয়ে পড়ছিল। গেটের দিকে হাঁটতে হাঁটতে আমি আমার চাল সোজা রাখলাম, একটাও পা টলেনি। গার্ড চমকে তাকালো,
হয়তো আমার চুলে লাল রেখাটা দেখে ফেলেছিল। আমি চোখ মেলাইনি। গাড়ি পর্যন্ত পৌঁছলাম, ড্রাইভারের সিটে বসলাম। আয়নায় নিজেকে দেখলাম। এই মুখটা ব্যথায় নয়, সিদ্ধান্তে বদলাচ্ছিল। বাড়ি ফেরার সময় প্রতিটি ট্রাফিক সিগন্যাল আমাকে 10 সেকেন্ড দিল, আর প্রতি 10 সেকেন্ডে আমার ভেতরের একটা পুরনো সুতো ছেড়ে যাচ্ছিল। সেই সুতো যা আমাকে মা হওয়ার কর্তব্য বলে আমারই বিরুদ্ধে দাঁড় করাতো। ফ্ল্যাটে ঢুকে প্রথমে বাথরুমে গেলাম। জল দিয়ে চুলের রেখাটা ধুয়ে ফেললাম, ডেটল লাগালাম। জ্বালা হলো, চোখ নিজে থেকেই ভিজে গেল। আয়নায় গালে নীল বেগুনি রঙের দাগ উঠে এসেছিল। আমি হাতের তালু তোয়ালেতে মুছে টেবিল পর্যন্ত গেলাম, চেয়ার টেনে বসলাম, আর এত গভীর নিঃশ্বাস নিলাম যে পাঁজর শব্দ করল। বাইরে কোনো আঙিনায় প্রেসার কুকার আবার সিটি দিচ্ছিল। শহর তার দৈনন্দিন রুটিনেই ছিল। আমার বাড়ি প্রথমবার আমার পক্ষে হচ্ছিল। আমার ডায়েরি টেবিলে খোলা পড়েছিল। কালকের লেখা তাজা। ইএমআই বন্ধ করতে হবে, নেহাকে ফোন করতে হবে, মনে রাখতে হবে আমি কে। আমি পেন তুললাম, নিচে নতুন লাইন টেনে লিখলাম, আজ, এখনই। ফোন তুললাম, স্ক্রিনে অগুন্তি নোটিফিকেশন ঝলমল করল। প্রিয়ার মেসেজ, রোহিতের মিসড কল। আমি কিছুর উপরই আঙুল বোড়ালাম না। কন্ট্যাক্ট খুললাম। ব্যাংকের কল বোতাম টেপার আগে শেষবার জানলা দিয়ে বাইরে তাকালাম। গাছটা একেবারে স্থির, যেন হাওয়াও শুনছিল। আমার ভেতরের কাঁপুনি থেমে গিয়েছিল। আমি নম্বর ডায়াল করলাম। লাইন জুড়ল। কোথাও দূর থেকে একটা বিনীত, অভ্যাস করা গলা ভেসে এলো। নমস্তে, আপনি ব্যাংক হেল্পলাইনের সঙ্গে কথা বলছেন। আমি চোখ বন্ধ করলাম আর পরিষ্কার বললাম, আমার অ্যাকাউন্ট থেকে অটো ডেবিট এখনই বন্ধ করতে হবে। আর সেই মুহূর্তে আমি জানলাম যে এখন এই গল্পটা আমার লেখা। এরপর যা হবে তা আমার শর্তে হবে। প্রিয়া বলেছিল, যান। আমি বলেছিলাম, ঠিক আছে, কিন্তু তার মানে আজ থেকে আলাদা। আজ ঠিক আছে মানে এখন বাস আর যথেষ্ট। সেই সকালে যখন আমি ব্যাংকের অটো ডেবিট বন্ধ করালাম, ঘুম নিজে থেকেই খুলে গেল। বছরের পর বছর ধরে আমার সকালের একই রুটিন ছিল, চা, খবরের কাগজ, আর মাথায় ঘড়ির কাটার মতো ইএমআইয়ের তারিখ, যেন এটা কোনো ধর্মীয় অনুষ্ঠান। কিন্তু আজ সেই রুটিন ভাঙল। কোনো ব্যাংক আর আমার অ্যাকাউন্ট থেকে চুপচাপ অংশ কেটে নেবে না। কোনো মেশিন আমার ত্যাগকে ডেবিটের লাইনে লিখবে না। রান্নাঘরটা অন্যরকম লাগছিল, যেন দেয়ালগুলো জেনে গেছে আমি কি করেছি। চায়ের পেয়ালা হাতে ভারী লাগলো, কিন্তু হাত কাঁপল না। এটা শান্তি ছিল না, এটা অন্য কিছু, কিছুটা তীক্ষ্ণ, যেন মিয়ান থেকে তলোয়ার টেনে বের করা হয়েছে। আমি পুরনো খাতা বের করলাম আর গুনতে শুরু করলাম, অন্য কারো জন্যে নয়, নিজের জন্যে। ইএমআই ৭২ লাখ, ৩ বছরে। ডাউন পেমেন্ট আর রেজিস্ট্রেশন ২৫ লাখ, ছাদের মেরামত ৮ লাখ, কিচেনের জিনিসপত্র ৬ লাখ, ফার্নিচার আর বাগান ৭ লাখ, স্কুল ফি, মেডিকেল বিল আর জরুরি খরচ প্রায় ১০-১২ লাখ। মোট জোড় ১.২ কোটি। কাগজে নিপ চেপে চেপে পাতা ছেড়ে গেল। এটা শুধু টাকা ছিল না, এটা ছিল ৪০ বছরের পরিশ্রম। ভরা ক্লাসরুম, রাতভর খাতা পরীক্ষা, নিজের ইচ্ছেকে গিলে ফেলা যাতে আমার মেয়ে কখনো ক্ষুধা না দেখে। এটা ছিল রাজীবের পিএফ, আমার মায়ের গয়না, আমার বৃদ্ধ বয়সের জমানো পুঁজি। আর সব বয়ে গেল সেই বাড়িতে, যেখানে আমাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো। আমি খাতা বন্ধ করলাম, মাথায় হালকা ব্যথা। কিন্তু এটা কালকের চোটের নয়, এটা সত্যের ভার। সকাল ৯টায় মোবাইল আবার বাজলো, প্রিয়ার নাম। আমি তুললাম না। তারপর হোয়াটসঅ্যাপ, মা, আপনি সত্যিই ইএমআই বন্ধ করার জেদ করছেন? আপনি আমাদের ধ্বংস করে দেবেন, প্লিজ এমন করবেন না। দ্বিতীয় মেসেজ, যদি আর আবার অনায়ের কথা ভাবতেন তাহলে এমন কখনো করতেন না। আমার রাগ ফোনটা দেওয়ালে ছুঁড়ে ফেলতে চাইল, তবু আমি টাইপ করলাম, যদি তোমার আর আবার অনায়ের কথা ভাবা হতো তাহলে তুমি তোমার মাকে মেঝেতে ফেলে দিতে না। কিন্তু সেন্ড করার আগেই মুছে ফেললাম, কারণ প্রিয়া শোনার জন্য প্রস্তুত ছিল না, সে শুধু মোচড়ানোর জন্য প্রস্তুত ছিল। দুপুরের মধ্যে রোহিত এলো,
চোখের নিচে ক্লান্তি, হাতে মিষ্টির বাক্স, যেন মিষ্টি দিয়ে কালকের চোট মুছে যাবে। মা, সে মৃদু স্বরে বলল, কাল যা হয়েছে প্লিজ মনে রাখবেন না। প্রিয়া রেগেছিল, সে ইচ্ছে করে করেনি। আমাকে ধাক্কা দিয়েছে রোহিত। আমার গলা বরফের মতো সমতল ছিল। ওটা রাগ নয়, সেটা হিংসা। তার মুখ নিচু হয়ে গেল। আমি জানি আমি বলেছিও ভুল করেছে, কিন্তু মা, বাচ্চাদের শাস্তি দেবেন না, ইএমআই বন্ধ করবেন না। আমরা এখন থেকে আরও ভালোভাবে সামলাবো, কথা দিচ্ছি। কথা? আমি পুনরাবৃত্তি করলাম। যে কথা চাকরি পাওয়া মাত্র পেমেন্ট তোমরা সামলাবে, যে কথা মালিয়ার স্কুল ফি শুধু সাময়িক হবে। আর কত কথা লাগবে যতক্ষণ আমার কোমর ভেঙে যায়? তার কাছে উত্তর ছিল না। মিষ্টির বাক্স রেখে সে চা না খেয়ে চলে গেল। সন্ধ্যের মধ্যে আমি নেহাকে ফোন করলাম। বাড়ি লিস্ট করো, আমি বললাম, কাগজপত্র শুরু করো। আপনি আসছি ঝড়ের জন্য প্রস্তুত? সে জিজ্ঞেস করল। ঝড়ে তো কালই দাঁড়িয়েছিলাম, আমি বললাম। এখন শুধু তা থেকে বেরিয়ে আসছি। কিন্তু পরের সকালে ঝড় নিজেই আমার দরজায় এলো। সকাল 8টায় দরজায় কড়া নাড়া। আমি খুললাম। না প্রিয়া, না রোহিত। একজন তরুণ, সেলাই করা স্যুটে, হাতে ব্রিফকেস। মিসেস শর্মা। সে হেসে বলল, আমি আদিত্য মালহোত্রা, আপনার জামাইয়ের মেয়ের উকিল। একটা জরুরি দলিল আছে, পরিবারের আর্থিক ব্যবস্থা নিয়ে। আমি কি ভেতরে আসতে পারি? ভেতরে আসতে ইচ্ছে করছিল না, কিন্তু কৌতূহল ভারী হয়ে গেল। সে আমার ডাইনিং টেবিলে কাগজ ছড়াতে লাগলো। সেই টেবিল যেখানে প্রিয়া একসময় হোমওয়ার্ক করত আর আমি ডাল চড়িয়ে খাতা পরীক্ষা করতাম। এটা সে খুব স্বাভাবিকভাবে বলল, একটা অ্যাডেন্ডাম, শুধু সতর্কতার জন্য, যাতে পরিবারের স্থিতি থাকে। আমি শিরোনাম পড়লাম, পারিবারিক সম্পত্তির প্রকাশ এবং পূর্ব উত্তরাধিকার কাঠামো। সহজ ভাষায় তারা চায় আমি আমার প্রতিটি লুকোনো জমা প্রকাশ করি। রাজীবের মৃত্যু সেটেলমেন্ট, সেভিংস অ্যাকাউন্ট, সব। আদিত্য সইয়ের জায়গা আঙ্গুল রাখল। আপনার মেয়ে সই করে দিয়েছে, শুধু আপনার আনুষ্ঠানিকতা বাকি। কাগজে প্রিয়ার তাড়াহুড়োর হাতের লেখা। সে পড়েনি। আমার গলা শুকিয়ে গেল। আমি ঝুঁকে টেবিলে 2 হাত রাখলাম। ধীরে বললাম, আপনার ক্লায়েন্টদের বলুন আমি আমার উকিল ছাড়া কিছু সই করি না, অপেক্ষা করতে হবে। সে চমকে উঠল। কিন্তু কতদিন? যতদিন আমি দেব, আমি কেটে বললাম। তার মুখটা কিছুটা নিভে গেল। কাগজ গুটিয়ে সে চলে গেল। দরজা বন্ধ হতেই আমি লম্বা নিঃশ্বাস ছাড়লাম। এখন এটা শুধু লোভ নয়, এটা ছিল ব্যাকুলতা। প্রিয়া হয়তো রাজীবের সেটেলমেন্টের ইঙ্গিত দিয়েছিল, আর রোহিত কুকুরের মতো শুকে সোজা তাতে ঝাঁপিয়ে পড়েছিল। আমি তৎক্ষণাৎ নেহাকে ফোন লাগালাম। একটা নকল দলিল বানাও, আমি বললাম। নকল? হ্যাঁ, এমন লাগুক যেন আসল। দেখাও যে শুধু 15-20 লাখ বাকি আছে একটা ছোট্ট অ্যাকাউন্টে। এত কম যে তাদের মনে হবে কিছু আছে, কিন্তু এত কম যে তারা নিজেদের নিয়ত দেখিয়ে ফেলবে। আমি চাই তারা লোভে হাত বাড়াক আর হাত ধরা পড়ে। নেহা চুপ রইল। তারপর বলল, সবিতাজি, আপনি খুব কঠিন হয়ে গেছেন। মজবুরি, আমি বললাম। রাজীব মারা যাওয়ার পর তার ভাইও তো ইন্স্যুরেন্স হাতানোর চেষ্টা করেছিল। এমন মানুষ আমার কাছে নতুন নয়। শুধু আশা ছিল আমার মেয়ে তাদের সঙ্গে দাঁড়াবে না। সেই রাতে আমি নকল কাগজ টেবিলে ছড়িয়ে রাখলাম। পর্দা খোলা, লাইট জ্বলছে। যদি প্রিয়া বা রোহিত আমার জীবনে কোথাও উকি দিচ্ছিল, তবে তারা শুধু তাই দেখত যা আমি চাই। 3 দিন কেটে গেল, কিছুই হলো না। চতুর্থ দিন সকালে ব্যাংক থেকে ফোন এলো। মিসেস শর্মা, আপনার একটা পুরনো অ্যাকাউন্টে লগইনের চেষ্টা হয়েছে। ব্যালেন্স ছোট, কিন্তু সন্দেহজনক লাগলো। ইউজার নাম দিয়েছে সবিতা দেবী। আপনার মায়ের বাড়ির পদবি। এটা দুজনেই জানতে পারে, আপনার স্বামী আর আপনার মেয়ে। আমার আঙুল ঠান্ডা হয়ে গেল। কোন ডিভাইস থেকে? আপনার মেয়ে প্রিয়ার নামে নথিভুক্ত ট্যাবলেট থেকে। লোকেশন সুশান্ত লোক। আমি চোখ বন্ধ করলাম। তাহলে এটা সত্যি। রোহিত খুঁড়ছিল, আর প্রিয়া হয় চুপচাপ সাহায্য করেছিল, নয়তো চোখ বুজে চাবি দিয়ে দিয়েছিল। কল শেষ করে আমি চেয়ারে বসলাম। ঘরটা যেন কঠিন নীরবতায় ভরে গেল। নকল টোপ তারা গিলে ফেলেছিল, আর এখন তাদের আসল মুখ সামনে। কিন্তু সেই নীরবতায় আর একটা সত্য আমার ভেতরে নামল। এটা টাকার লড়াইয়ের বাইরে চলে গেছে। এটা এখন নিয়ন্ত্রণের লড়াই। একজন পুরুষ যে আমাকে খোকলা করতে চায়, আর একজন মেয়ে যে ভালোবাসার অন্ধত্বে তাকে দেখতে পাচ্ছে না। আমি আবার নেহাকে ফোন লাগালাম। এবার আমার গলা অটল। ওরা ফাঁদে পড়ে গেছে, আমি বললাম। এখন পরের পদক্ষেপ শুরু করি। আর বছরের পর বছর পর আমার ঠোঁটে হালকা হাসি ফুটল। কারণ যখন প্রিয়া আর রোহিত পরের বার আমার সামনে আসবে, আমি সেই অসহায় মা থাকব না যাকে তারা ভাবে। আমি নিজেই ঝড় হয়ে দাঁড়াবো। সকালের রোদ আমার রান্নাঘরের ভাঙা টাইলসে পড়ছিল। সেই টাইলস যাকে আমি বছরের পর বছর উপেক্ষা করেছি, কারণ আমার সব কামাই
প্রিয়ার বাড়িতে লাগত। কিন্তু আজ সেই ফাটল দেখে কোনো অপরাধ বোধ হলো না। এটা আমার বাড়ি, আমার দেওয়াল, আমার ছাদ, জরাজীর্ণ হলেও আমার। আর এখন আমি নিজের জন্য দাঁড়াতে প্রস্তুত। সকাল 9টায় নেহা কাপুর এলো, হাতে ফোল্ডার, মুখে সেই তীক্ষ্ণ আত্মবিশ্বাস যা আমাকে সবসময় মুগ্ধ করে। সে আমার টেবিলে কাগজ রাখল। কিছুদিন আগে উকিল আদিত্যও এমনই করেছিল, কিন্তু ফারাক স্পষ্ট। তার কাগজ আমাকে খালি করার জন্য ছিল, নেহার কাগজ আমাকে অস্ত্র দিতে। সবিতাজি, সে বলল, মার্কেট খুব শক্ত। সুশান্ত লোকে বাড়ি 1 কোটির উপরে যাচ্ছে। আপনার বাড়ি তৎক্ষণাৎ বিক্রি হয়ে যাবে। এখন শুরু করলে ক্রেতারা লাইনে দাঁড়াবে। আমি মাথা নাড়লাম। এই কাজ চুপচাপ করতে হবে। প্রিয়া আর রোহিত যেন ততক্ষণ না জানে যতক্ষণ না দেরি হয়ে যায়। নেহা পেন দিয়ে লিস্টিং ফর্মে তারিখ ভরল। কাল থেকে ছবি তুলে নেব, নোটিশও আইনি নিয়মে দেব। শুধু তাদের রাগের জন্য প্রস্তুত থাকবেন। 3 বছর ধরে তাদের রাগের সঙ্গে বেঁচে আছি, আমি বললাম। এখন প্রথমবার নিজের সিদ্ধান্ত নিয়ে বাঁচব। সেই দুপুরেই প্রিয়ার মেসেজ আসতে শুরু করল। মা, আপনি এমন কেন করছেন? এত অতিরিক্ত প্রতিক্রিয়া করবেন না। রোহিত বলছে আপনি নাটক করছেন। সমাজে আমাদের লজ্জা দেবেন না। শুধু সই করে দিন, সব সহজ হয়ে যাবে। আর শেষে, যদি আমাদের সত্যি ভালোবাসেন তবে প্রমাণ করুন, এই নাটক বন্ধ করুন। আমি কোনো উত্তর দিলাম না। প্রতিটি শব্দ মনে হলো রটানো, যেন রোহিত তাকে শিখিয়ে দিয়েছে। সন্ধ্যায় নেহার ফোন এলো। সবিতাজি, আমি আজই একজন ক্রেতার সঙ্গে কথা বলেছি। তারা 1,05,00,000 ক্যাশ দিতে রাজি। সব ঠিকঠাক করলে আপনি ঋণ ছাড়াই নিরাপদ হয়ে যাবেন। নিরাপদ শব্দটা শুনে হৃদয় কষ্ট পেল, যেন এই শব্দটা এতদিন আমার ছিলই না। কিন্তু ঝড় এখনো থামেনি। 2 দিন পর দরজায় কড়া নাড়া। ভাবলাম আবার উকিল, কিন্তু এবার রোহিত দাঁড়িয়ে, মুখে ঘাম, চোখে ব্যাকুলতা। মা প্লিজ, সে শুরু করল। আর আবার অনায়ার কথা ভাবুন। বাড়ি গেলে তাদের স্কুল বদলাতে হবে, বন্ধুদের থেকে দূরে যেতে হবে। আমি কাটলাম। ভাবো, তারা কি শিখল যখন দেখল তুমি আর প্রিয়া তোমাদের নানিকে এটিএমের মতো ব্যবহার করছো? বাচ্চারা তাড়াতাড়ি শেখে রোহিত। তারা তোমার থেকে কি শিখছে? সে হতচকিত হলো। তারপর বলল, আপনি বিক্রি করবেন না, শুধু একটু সময় দিন। আমরা বিল ভরা শুরু করব, কথা দিচ্ছি। কথা? আমি ঠান্ডা স্বরে বললাম, কথা আমার ডাক্তারের ওষুধ কেনে না, আমার ক্ষত মোছে না। আর তোমার স্ত্রী যেদিন আমাকে মেঝেতে ফেলল, সেদিনই সব কথা ভেঙে গেল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল, আর একটা শব্দ না বলে সে চলে গেল। সেই রাতে বছরের পর বছর পর প্রথমবার আমি শান্তিতে ঘুমালাম, ভয় ছাড়াই। কারণ সিদ্ধান্ত হয়ে গিয়েছিল, আমার বাড়ি, আমার মর্যাদা, আমার ভবিষ্যৎ এখন আমার নিজের। পরের সকালে নেহা ক্যামেরা নিয়ে এলো। আমরা সুশান্ত লোকে গেলাম। আমার হৃদয় মোচড় দিচ্ছিল। সেই বাড়ি যার জন্য আমি সব ত্যাগ করেছিলাম, বাইরে থেকে সমৃদ্ধ দেখাচ্ছিল। বাচ্চাদের সাইকেল লনে, নতুন পেইন্ট, রঙিন গামলা, কিন্তু ভেতরে সেটা যুদ্ধক্ষেত্র ছিল। নেহা প্রতিটি কোণা ক্লিক করল। এই প্রপার্টি তো হাতে হাতে চলে যাবে, সে বলল। আমি উপরের জানালায় তাকালাম। মনে হলো প্রিয়া পর্দার পেছন থেকে উঁকি দিচ্ছে। সন্ধ্যায় বাড়ির লিস্টিং লাইভ হয়ে গেল। 3 দিনের মধ্যেই নেহা ফোন করল। সবিতাজি, 3টে অফার এসেছে, 2টো আপনার চাওয়া দামের উপরে। ঝড় জোর পেয়ে গিয়েছিল। প্রিয়ার ফোন এখন মিনতিতে বদলে গেল। আপনি আমাদের সঙ্গে এমন করতে পারেন কিভাবে? আপনি আমাদের জীবন নষ্ট করছেন। মা, আমাদের বাড়ি কেড়ে নেবেন না। তারপর রাগ, যদি বিক্রি করেন তাহলে বাচ্চাদের সঙ্গে দেখা করার আশা করবেন না। আমি প্রতিটি ভয়েসমেল শুনলাম। চোখে জল ছিল, কিন্তু পিঠ সোজা। সে ভাবছিল হুমকি আমাকে ভেঙে দেবে। ও জানত না এটাই আমাকে আরও শক্তিশালী করছিল। 7ম দিনে নেহার ফোন এলো। তার গলায় স্থিরতা। সবিতাজি, সবচেয়ে বেশি অফার পাকা হয়ে গেছে। এই সপ্তাহে চুক্তিসই হতে পারে, তারপর আপনি মুক্ত হবেন। মুক্ত? আর একটা শব্দ যা আমি বছরের পর বছর ভুলে গিয়েছিলাম। আমি জানালা দিয়ে বাইরে তাকালাম। আমার ছোট বাড়ির দেওয়ালে পুরনো প্লাস্টার ঝরে পড়ছিল, গামলাগুলো ভাঙা। তবু বছরের পর বছর পর আমার ঠোঁটে হাসি ফুটল। প্রিয়া ভাবছিল সে আমাকে তার জীবন থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। ও জানত না সেই ধাক্কায় সে আমাকে মুক্ত করে দিয়েছে। বাড়ির লিস্টিং লাইভ হওয়ার পরের সপ্তাহটা যেন
ঝড়ের মাঝে দাঁড়ানোর মতো। চারদিক থেকে হাওয়া বইছিল, কণ্ঠগুলো চিৎকার করছিল, কিন্তু আমি স্থির দাঁড়িয়ে রইলাম। আমার ফোন যুদ্ধক্ষেত্র হয়ে গেল। 30টা মিসড কল 50-এ বদলে গেল, তারপর 70-এ। ভয়েসমেলের বন্যা এলো। প্রথমে প্রিয়া কাঁদল। কিন্তু শব্দগুলো ছিল ছুরির মতো। যদি আপনি এটা করেন, আমি আপনাকে কখনো মাফ করব না, আর আমি বাচ্চাদেরও আপনার প্রতি ঘৃণা করতে শেখাবো। এই শব্দগুলো আমার হৃদয়ে তীরের মতো লাগলো, কিন্তু আমি তাকে আমার ক্ষত দেখালাম না। দরজা খুললাম আর বললাম, যাও প্রিয়া, প্লিজ। সে পা ঠুকে বেরিয়ে গেল। দরজাটা এত জোরে বন্ধ করল যে চৌকাঠ কেঁপে উঠিল। আমি দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়ালাম। হৃদয় ধরফর করছিল। এটা ছিল শেষ পরীক্ষা, আর সে তাতে ব্যর্থ হলো। সেই সন্ধ্যায় নেহার ফোন এলো। সাবিতাজি, ক্রেতা প্রস্তুত, আপনি সই করলে কয়েকদিনের মধ্যে ডিল হয়ে যাবে। আমি ধীরে বললাম, করে দাও। আর সেই মুহূর্তে প্রিয়ার বাড়ির সঙ্গে আমার শেষ সম্পর্ক ছিন্ন হলো। কিন্তু আমি জানতাম ঝড় এখনও থামেনি। প্রিয়া আর রোহিত এত সহজে হার মানবে না। তারা আঁকড়াবে, গিল্ট দেবে, হুমকি দেবে। তারা জানে না এখন আর অপরাধবোধ আমার উপর কোনো প্রভাব ফেলে না। আমি এখন মুক্ত, আর মুক্তির কোনো দাম হয় না। কাগজের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল। নেহা শুক্রবারে ক্রেতার সঙ্গে সই করার দিন ঠিক করল। রবিবারের মধ্যে সুশান্ত শ্লোকের সেই বাড়ি আমার থাকবে না। বছরের পর বছর পর মনে হলো যেন আমার পায়ের নিচে মাটি শক্ত হয়ে গেছে, কিন্তু ঝড় এত সহজে থামে না। বুধবার সকালে একটা কুরিয়ার এলো। খামের ওপর দিল্লির একটা বড় ল ফার্মের নাম ছাপা। ভেতরে ছিল আইনি নোটিশ। প্রিয়া আর রোহিত দাবি করেছিল আমি মানসিকভাবে অস্থির, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারি না, আর আমার অনুমতি ছাড়া বাড়ি বিক্রি করা ভুল হবে। ডাইনিং টেবিলে বসে আমি সেই শব্দগুলো পড়ছিলাম, যা যে কোনো ধাক্কার চেয়ে গভীর লাগলো। আমার নিজের মেয়ে আমাকে পাগল প্রমাণ করে আমার বাড়ি কেড়ে নিতে চায়। আমি তৎক্ষণাৎ নেহাকে ফোন করলাম। তার কণ্ঠ ছিল শান্ত আর শক্ত। এটা ভয় দেখানোর চাল সামিদাজি, তারা ভয় পাবে। আপনি আপনার বন্ধুবাবনকে যেটা না চাইতে বলেছেন ঠিক সেটাই করছে। আইনে এদের কোনো দাঁড় নেই। বাড়ি আপনার নামে, শুধু সময় টানতে চায়। তবু আমার হাত কাঁপছিল। আমি জানতাম প্রিয়া আর রোহিত এটাই আশা করছিল। আমি ক্লান্ত হয়ে যাব, ভয় পাব আর হার মানব। সন্ধ্যার মধ্যে প্রিয়া আমার বাড়ি এলো। তার চোখ লাল, কণ্ঠ তীক্ষ্ণ। আপনি এমন করতে পারেন কিভাবে? সে বলল। পিঠের পেছনে বাড়ি বিক্রি করে দিয়েছেন। লোকে আমাদের সম্পর্কে কি বলবে? আমার সম্পর্কে কি ভাববে? আমি তার দিকে তাকালাম। সেই মেয়ে যাকে আমি একসময় সাইকেলে স্কুলে ছেড়ে আসতাম। লোকে বলবে আমি অবশেষে মূর্খটা ছেড়েছি। তার মুখ লাল হয়ে গেল। আপনি অসুস্থ, আপনার সাহায্য দরকার, তাই আমরা উকিলের কাছে গিয়েছিলাম। আপনি ঠিক ভাবতেও পারছেন না। আমি তার কাছে গেলাম। প্রিয়া, বছরের পর বছর পর আমি প্রথমবার স্পষ্ট ভাবছি, আর প্রথমবার আমি নিজের কথা ভাবছি। তার চোখে জল এলো। আপনি পস্তাবেন, আপনি একা মরবেন, আর আপনার নাতি নাতনিদের কখনো দেখতে পাবেন না। এই শব্দগুলো ছুরির মতো খোঁচালো, কিন্তু আমি পলক ফেললাম না। মিথ্যার মাঝে ঘেরা থাকার চেয়ে সত্যে একা থাকা ভালো। সে দরজা ঠুকে চলে গেল। পরের দিন নেহা আমার সঙ্গে রেজিস্ট্রি অফিসে গেল। ক্রেতারা হেসে দলিলে সই করল। আমিও কলম তুললাম আর শেষ পাতায় আমার নাম লিখলাম। আর সেই মুহূর্তে সেই বাড়ি আমার রইল না। আমি ভেবেছিলাম দুঃখের বন্যা ভাসিয়ে নেবে, কিন্তু যা এলো তা ছিল হালকাতা। যেন বছরের পর বছরের ভার নেমে গেল। আমার নিঃশ্বাস গভীর হলো। আমি মুক্ত ছিলাম। রাতে রোহিতের মেসেজ এলো, এটা শেষ হয়নি, আপনাকে পস্তাতে হবে। আমি ফোন রেখে দিলাম, উত্তর না দিয়ে। সকালে সূর্য উঠল। আমি জানালায় বসে, হাতে চা, বাইরে পাখি আর শহরের কোলাহল। আর আমি নিজের সঙ্গে ফিসফিস করে বললাম, না রোহিত, এটা শেষ হয়ে গেছে, কারণ আমি এটাকে শেষ করেছি। বছরের পর বছর আমি ভেবেছিলাম ভালোবাসা মানে শর্তহীন দেওয়া, ভেবেছিলাম মা হওয়া মানে অফুরন্ত ত্যাগ। কিন্তু এখন আমি সত্য বুঝলাম, সম্মান ছাড়া ভালোবাসা ভালোবাসা নয়, গোলামি। আর আমি এখন আর কখনো গোলাম হব না। যদি আপনি আমার মতো মনে করেন যে সীমানা জরুরি, তাহলে এই গল্প শেয়ার করুন। নিচে কমেন্টে বলুন আপনি কোন শহর থেকে দেখছেন। ভিডিওতে লাইক করতে ভুলবেন না, আর আরও পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।